বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এসএসসি দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2025-এ তোমাদের যে গণিত পরীক্ষাটি হইল, এই পরীক্ষার গণিতের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, আমরা এমসিকিউগুলো ব্যাখ্যাসহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই ভিডিওতে। তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। তো দেখো, আমাদের 1 নাম্বার যে প্রশ্ন, এটা আমরা ঘ সেট নিয়েছি, যেহেতু সবগুলো সেটের প্রশ্নই একই, শুধু প্যাটার্ন ভিন্নভাবে দেওয়া। তো সেক্ষেত্রে দেখো, আমরা যদি 1 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি ঘ সেটের, তো এখানে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 5 ওয়াই স্কোয়ার মাইনাস 3 হলে এফ অফ -1 এর মান কত? তো দেখেন, যেটা দেওয়া ছিল আমরা লিখলাম ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 5 ওয়াই স্কোয়ার মাইনাস 3। তো আমরা কি করব, এফ অফ -1 বসাবো, যেখানে যেখানে ওয়াই সেখানে সেখানে -1 বসাবো। তো ওয়াই এর জায়গায় যদি -1 বসাই, ওয়াই এর পাওয়ার 4 ছিল, 4 দিয়ে দিলাম, প্লাস 5 ওয়াই এর মান হচ্ছে -1, তার উপর স্কোয়ার, এরপরে -3। যেহেতু ঋণাত্মক সংখ্যার পাওয়ার জোর, তো সেক্ষেত্রে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়ে যাবে। আর 1 উপর 4 মানে 4টা 1 গুণন আকারে আছে, গুণন করলে 1 হবে। এখন দেখেন, এই যে ঋণাত্মক সংখ্যার পাওয়ার জোর, তার মানে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়ে যাবে। এখানে 1 এর উপর স্কোয়ার মানে 1, 5 আর 1 গুণ করলে 5 আর এখানে হচ্ছে 1, এরপরে হচ্ছে -3 দিয়ে দিলাম। তাহলে 1 এর সামনেও প্লাস, 5 এর সামনেও প্লাস, ঠিক আছে। অথবা আমরা একটা রাখলাম, প্লাস দিলাম, 5 আর 1 গুণ করলে 5, আর এখানে -3, 1 এর সামনেও প্লাস, 5 এর সামনেও প্লাস, যোগ করলে হয় 6, আর এখানে হচ্ছে -3, 6 থেকে 3 বাদ দিলে 3, অর্থাৎ অ্যান্সার হবে +3 অথবা শুধু 3। এরপরে আমরা যদি 2 নম্বরের যে প্রশ্নটা আছে একটু যদি লক্ষ্য করি, দেখেন এখানে বলা আছে 2 cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 হলে থিটা এর মান কত? ঠিক আছে, 2 cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 হলে থিটা এর মান কত? তো আমরা এটা লিখলাম যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখন আমরা হচ্ছে cos স্কোয়ার থিটাকে বাম পাশে রেখে সাইন স্কোয়ার থিটাকে যদি ডান পাশে নিয়ে যাই, বাম পাশে মাইনাস, ডান পাশে যায় প্লাস হবে। তাহলে ডান পাশে 1 ছিল, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন আমরা cos স্কোয়ার থিটা একটা সূত্র জানি, cos স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর ডান পাশে যা ছিল তাই। আমরা এখন কি করব, সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসবো, সাইন স্কোয়ার থিটাগুলোকে এক পাশে নিয়ে যাব। তাহলে আমাদের বাম পাশে ছিল হচ্ছে 1, আবার ডান পাশে ছিল +1, বাম পাশে এসে -1 হবে। ডান পাশে ছিল সাইন স্কোয়ার থিটা, বাম পাশে ছিল মাইনাস সাইন স্কোয়ার থিটা, ডান পাশে যায় হবে প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে দেখেন 1 থেকে 1 বাদ দিলে কত হবে, 0 হবে, তাই না। আর ডান পাশে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা। তো আমরা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা সমান এ পাশে 1 থেকে 1 বাদ দিলে 0, ঠিক আছে। আমরা হচ্ছে ডান পক্ষটা বাম পক্ষে লিখলাম, আর বাম পক্ষটা ডান পক্ষে নিয়ে গেলাম। এখন দেখেন, সাইন স্কোয়ার থিটার সাথে 2 গুণন আকারে আছে, আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে ভাগ হবে, শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে শূন্যই হয়। এরপরে সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এই যে স্কোয়ারটা আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে রুট হবে, ঠিক আছে। তো শূন্যকে রুট করলে আসলে শূন্য হবে, তার মানে সাইন থিটা ইকুয়াল 0। এরপরে আমরা জানি হচ্ছে সাইন, যে শূন্যর পরিবর্তে লিখতে পারি সাইন 0 ডিগ্রি, এটা আমরা জানি যে সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলে থিটা ইকুয়াল 0 ডিগ্রি, অর্থাৎ থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। এরপর হচ্ছে 3 নম্বর যে প্রশ্নটা আছে, আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন m প্লাস n ইকুয়াল 5 এবং m মাইনাস n ইকুয়াল 3 হলে m স্কোয়ার প্লাস n স্কোয়ারের মান কত? তো দেখেন, আমরা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হচ্ছে 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, অথবা 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এখানে এম স্কোয়ারটা হলে আমরা স্কোয়ার চিন্তা করবো, এন স্কোয়ারটা বি স্কোয়ার চিন্তা করবো। তাহলে 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান আমরা লিখতে পারি m প্লাস n অল স্কোয়ার প্লাস m মাইনাস n অল স্কোয়ার, ঠিক আছে। তাহলে m প্লাস n এর মান হচ্ছে 5, তার উপর স্কোয়ার, প্লাস m মাইনাস n এর মান হচ্ছে 3, তার উপর স্কোয়ার। 5 এর উপর স্কোয়ার মানে 25, 3 এর উপর স্কোয়ার মানে 9, 25 আর 9 হচ্ছে 34, ঠিক আছে। তো আমরা এটা আসলে কি পাইলাম, 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান পাইলাম হচ্ছে 34। তো আমাদেরকে শুধু মান বের করতে হবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো 2 যেহেতু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের সাথে গুণন আকারে আছে, ডান পাশে যা ভাগ হবে, 34কে 2 দ্বারা ভাগ করলে 17, অর্থাৎ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান হচ্ছে 17। আচ্ছা, এরপরে যদি আমরা 4 নম্বর যে প্রশ্নটা আছে একটু লক্ষ্য করি, দেখেন এখানে বলা আছে মূলদ সংখ্যার ক্ষেত্রে √49 একটি বিজোড় সংখ্যা। তো দেখেন 49কে যদি আমরা রুট করি তাহলে 7 পাই, যা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তার মানে রাইট। এরপর হচ্ছে 0.21 একটি অপরকৃত ভগ্নাংশ।
তো 0.21কে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন দশমিকের কারণে আমরা নিচে 1 দিতে পারি, আর দশমিকের পরে দুইটা অঙ্কের কারণে দুইটা শূন্য দিতে পারি, আর উপরে দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখব। ঠিক আছে, তাহলে এখানে 21/100 এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, কিন্তু আমাদেরকে এখানে বলছে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এটা ভুল। ঠিক আছে, এটা হবে প্রকৃত ভগ্নাংশ, তার মানে 2 নম্বরটা সঠিক নয়। এরপরে 3 নম্বরে বলা আছে শূন্য একটি পূর্ণ সংখ্যা। আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়, তার মানে শূন্য একটা অবশ্যই পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 আর 3 হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা যদি ডি নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে আমাদের 5 নম্বর প্রশ্নটা যদি লক্ষ্য করি, এখানে কি বলা আছে যে ডি ইকুয়াল ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু ক্যাপিটাল এন এবং এফ লেস দ্যান অর ইকুয়াল 5 ওয়াই লেস দ্যান অর ইকুয়াল 10 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে। এখানে কি বোঝাচ্ছে, ওয়াই সাচ দ্যাট ওয়াই এমন যেন ওয়াই বিলংস টু ক্যাপিটাল এন, ওয়াই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ওয়াই এমন যেন ওয়াই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং এই স্বাভাবিক সংখ্যাগুলোর কথা বলা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যাগুলো 5-এর সমান অথবা 5-এর চাইতে বড়, 10-এর সমান অথবা 10-এর চাইতে ছোট। ঠিক আছে, তো এটার মানগুলো আসলে বের করতে হবে। তো দেখেন আমরা এখানে সেই কথাটাই বলেছি যে ওয়াই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং সংখ্যাগুলো 5-এর সমান বা 5-এর চাইতে বড় এবং 10-এর সমান বা 10-এর চাইতে ছোট। তাহলে এখানে সংখ্যাগুলো কি হবে, দেখেন 5-এর সমান বা 5-এর চাইতে বড় হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, আর 10-এর সমান বা 10-এর চাইতে ছোট হচ্ছে এগুলো 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, তার মানে আমাদের প্রদত্ত সেটটির অ্যান্সার হবে এগুলো। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন 6 নম্বর যে প্রশ্নটা, আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া আছে p ইকুয়াল 3 + 2√2, p ইকুয়াল 3 + 2√2। এখন বলা হচ্ছে p + 1/p এর মান কত। ঠিক আছে, তো দেখেন এখানে p এর মান দেওয়া আছে p ইকুয়াল 3 + 2√2, p এর মান দেওয়া আছে। তো আমরা 1/p এর মান, তোমরা যখন বীজগাণিতিক রাশি অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান করেছিলে তোমরা অবশ্যই জানো যে আমাদেরকে p এর মান যদি দেওয়া থাকে আর আমরা যদি 1/p এর মান বের করি, সেক্ষেত্রে এখানে প্লাসটা শুধু মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এখানে আছে প্লাস, হয়ে যাবে শুধু মাইনাস, তাহলে আমাদের 1/p এর মান বের হয়ে যাবে। তাহলে p এর মান হচ্ছে 3 + 2√2, তাহলে 1/p এর মান কত হবে, 3 - 2√2, এখানে শুধু প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল। এখন যেহেতু p + 1/p, অর্থাৎ p এর মান আর 1/p এর মান আমাদেরকে যোগ করতে বলতেছি, তো আমরা যোগ করে দিই। p + 1/p সমান কি হবে, p এর মান হচ্ছে 3 + 2√2, এরপরে প্লাস 1/p এর মান হচ্ছে 3 - 2√2। তো দেখেন প্লাস 2√2 - √2 বাদ যায়, তাহলে 3 আর 3 যোগ করলে হয় 6, অর্থাৎ অ্যান্সার হবে 6। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদেরকে 7 নম্বর যে প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি যে p³ - 1/p³ এর মান কত। তাহলে দেখেন ওই উদ্দীপক থেকেই আমাদেরকে সমাধান করতে হবে 6 এবং 7। তাহলে দেখেন p সমান দেওয়া আছে 3 + 2√2, 1/p সমান হচ্ছে 3 - 2√2, তাই না। তো আমরা হচ্ছে এই যে p³ - 1/p³, এখানে যদি আমরা হচ্ছে a³ - b³ এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, তাহলে আমরা কি পাই, a - b হোল কিউব প্লাস 3ab × a - b। তো সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে আমাদেরকে p - 1/p এর মান বের করতে হবে। তাহলে p - 1/p সমান কত হবে, p এর মান হচ্ছে 3 + 2√2, এরপরে এই যে মাইনাস 1/p এর মান হচ্ছে 3 - 2√2, এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 2√2 হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো অবশ্যই জানো বা বুঝতে পারতেছ। তাহলে আমরা হচ্ছে p - 1/p এর মান কত পাইলাম, 4√2 পাইলাম, 4√2 পাইলাম। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে যে p³ - 1/p³ এর মান বের করব। তাহলে দেখেন p³ - 1/p³ সমান আমরা কি লিখতে পারি, p - 1/p হোল কিউব, অর্থাৎ a³ - b³ এর অনুসিদ্ধান্ত, a³ - b³ সমান a - b হোল কিউব প্লাস 3ab × a - b। তাহলে p - 1/p যার মান আমরা পাইছি হচ্ছে 4√2, তাহলে 4√2 তার উপর কিউবটা দিয়ে দিলাম, এরপরে প্লাস p বাদ যায়, এখানে 3 থাকে, তো এটা যদি গুণন আকার আছে p - 1/p এর মান হচ্ছে 4√2। তাহলে 4-এর উপর 3 মানে হচ্ছে 3টা 4 গুণন আকার আছে, 4 4 16, 4 16 64, আর √2-র উপর কিউব মানে হচ্ছে 3টা √2 গুণন আকার আছে, 3টা √2 গুণ করলে হবে 2√2 যেহেতু, তাহলে এখানে 64 × 2√2 পাইলাম। এরপরে এই যে প্লাস 3 আর 4, 3 4 12√2। ঠিক আছে, তাহলে 64 দুগুণ হচ্ছে 128√2 প্লাস 12√2, তাহলে 128 আর 12 যোগ করলে হবে 140√2। ঠিক আছে, তো এখন আমরা যদি হচ্ছে 140-এর সাথে √2-র মান যদি আমরা কি করে দিই, গুণন করে দিই, তাহলে আমরা পাই হচ্ছে 197.99। ঠিক আছে, 197.99 আমরা এটা পাবো। এখন দেখেন আমরা হচ্ছে 8 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, আচ্ছা তাহলে 8 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা আছে 0.0013 এর সাধারণ লগের পূর্ণক কত। তাহলে এর সাধারণ লগের পূর্ণক হবে হচ্ছে 3 - অথবা 3 বার
অর্থাৎ এখানে আমাদের 3 ঘর পর্যন্ত 1 পর্যন্ত যাইতে হবে, 0 1 2 3, তাহলে এখানে হবে আমাদের হচ্ছে 3 মাইনাস। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো অবশ্যই জানো। তাহলে 3 বার হবে। আচ্ছা, এরপরে আমরা যদি 9 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে আমাদেরকে বলা আছে কোন পিও কিউ এর মান কত। কোন পিও কিউ, এরকম একটা আমাদেরকে চিত্র দেওয়া আছে। তোমরা অবশ্যই একটু যদি চিত্রটা আমরা এখানে লিখেছি, তো দেখো সেম চিত্রই আমরা এখানে নিয়েছি। এখানে বলা আছে কোন পিও কিউ এর মান কত। তাহলে পি ও কিউ, এই যে কোনটা পি ও কিউ, আমাদেরকে চিত্র দেওয়া ছিল এইটা। ঠিক আছে, তো আমরা কোন পি ও কিউ এর মান বের করার জন্য আমরা এই চিত্রটা অঙ্কন করেছি। তাহলে আমাদের চিত্র হচ্ছে এইটা, পি ও কিউ, এই কোনটার মান কত আমাদেরকে সেটা বের করতে হবে। এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে। পি কিউ ইকুয়াল 30 সেন্টিমিটার। এই যে পি কিউ এটা হচ্ছে 30 সেন্টিমিটার। ওপি, এই যে ওপি অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে 17 সেন্টিমিটার। এবং কোন পিএস কিউ, এই যে পিএস কিউ যে কোনটা আছে, পিএস কিউ এই যে এই কোনটা যেটা আছে, এটার মান দেওয়া আছে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমাদেরকে মান বের করতে হবে কোন পি ও কিউ এর মান কত। ঠিক আছে, তো দেখেন আমরা হচ্ছে এখান থেকে আগে কি বের করব, আমাদেরকে যেহেতু হচ্ছে পিএস কিউ কোণের মান দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন পি ও কিউ যে কোণ আছে এই কোণটার মান দেখে আমরা একটু বের করতে পারি কিনা। এখন দেখেন এটার মান বের করার জন্য, পি ও কিউ যে কোণটা আছে এটার মান বের করার জন্য আমরা হচ্ছে এই চিত্রটাকে একটু এখানে লিখেছি। দেখেন আমরা হচ্ছে এই যে পি থেকে এম এবং কিউ থেকে এম এ গেছি, তাহলে এখানে আসলে একটা কিউ হইল পি এস কিউ এম, আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, পি এস কিউ এম আমরা একটা কি করলাম, বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তাহলে আমাদেরকে পিএস কিউ যে কোণটা দেওয়া আছে এই কোণটা দেওয়া আছে হচ্ছে 120 ডিগ্রি। আর আমরা জানি পিএস কিউ কোণের বিপরীত কোণ হচ্ছে পিএম কিউ কোণ। পিএম কিউ কোণ, তাহলে পিএস কিউ আর হচ্ছে পিএম কিউ এই দুইটা কোণ যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হবে, 180 ডিগ্রি হবে। পিএস কিউ প্লাস কোণ পিএম কিউ সমান কত হবে, 180 ডিগ্রি হবে। তো এখান থেকে আমরা পিএম কিউ এটার মান আসলে কত পাবো। দেখেন যেহেতু পিএস কিউ এর মান দেওয়া আছে আমাদেরকে 120 ডিগ্রি, তাহলে 180 থেকে যদি আমরা 120 বাদ দিই তাহলে পিএম কিউ এর কোণ মান পাবো হচ্ছে আমরা, পিএম কিউ যে কোণটা আছে এটার মান পাবো হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, তো দেখেন তাহলে আমরা পিএম কিউ এটার কোণের মান বের করলাম হচ্ছে 60 ডিগ্রি। এখন এই যে পিএম কিউ আর হচ্ছে পিও কিউ এই কোণ দুইটার মধ্যে আসলে সম্পর্ক কি, আমাদেরকে যেহেতু পিও কিউ কোণটা বের করতে হবে, তো বলেন তো পিও কিউ আর পিএম কিউ এই কোণ দুইটার মধ্যে সম্পর্ক কি। দেখেন আমরা যদি পি কিউ একটা চাপ চিন্তা করি, এই পি কিউ চাপের ওপর পিও কিউ হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর হচ্ছে পিএম কিউ হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, আমরা কি জানি যে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ অথবা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তাহলে বৃত্তস্থ কোণ এখানে দেখেন পিএম কিউ, এই বৃত্তস্থ কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণের মান কত হবে, এই বৃত্তস্থ কোণটার দ্বিগুণ। তাহলে 60 ডিগ্রি এর দ্বিগুণ হবে কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে আসলে পিও কিউ যে কোণটা, এই যে পিও কিউ যে কোণটা এই কোণের মান হবে 120 ডিগ্রি। ঠিক আছে, এই যে পিও কিউ এই কোণটার মান তাহলে কত হবে, 120 ডিগ্রি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো এখন সেমভাবে দেখেন আমরা হচ্ছে আর একটা বের করব, সেই চিত্র অনুযায়ী আমাদেরকে আরও একটা প্রশ্নের অ্যান্সার বের করতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে বলছে আর এস এর দৈর্ঘ্য কত। এই যে আর এস এটার দৈর্ঘ্য কত আমাদেরকে সেটা বের করতে হবে, আর এস এর দৈর্ঘ্য বের করতে হবে। তো দেখেন আমাদেরকে এখানে বলা ছিল যে পি কিউ, এই যে পি কিউ এটা হচ্ছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, তো পি কিউ যদি 30 সেন্টিমিটার হয়, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পি কিউ হচ্ছে একটা এই বৃত্তের জ্যা, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমরা যদি পিআর এর কথা বলি, পিআর আসলে কত হবে, এই যে পি কিউ এর অর্ধেক হবে, তাই না, যেহেতু পি কিউ এর ওপর ওয়ার হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব, তাহলে আমরা বলতে পারি পিআর ওয়ারটা হচ্ছে পিকিউকে সমান 2 ভাগে বিভক্ত করবে, সেক্ষেত্রে পিআর হবে হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, পিকিউ যদি 30 সেন্টিমিটার হয় পিআর হবে 15 সেন্টিমিটার। আর আমাদের এখানে কিন্তু ওপি কত দেওয়া আছে, 17 দেওয়া আছে। তো দেখেন ওপি আর ওএস আসলে কি, দুইটা বৃত্তের কিন্তু ব্যাসার্ধ, একই বৃত্তের দুইটা ব্যাসার্ধ। তাহলে ওপি যদি 17 হয় তাহলে আমরা কি বলতে পারি ওএসও কিন্তু কত হবে, 17ই হবে, তাই কিনা। তো আমরা যদি এখন ওপি আর যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের আমরা ওপি পাইলাম 17, এরপরে হচ্ছে পিআর পাইলাম হচ্ছে 15।
তো এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা কিন্তু ওয়ারটা বের করতে পারবো, ঠিক আছে। আর আমাদেরকে এখানে বের করতে হবে আর এস এর মান, এই যে আর থেকে এস এর মান। তো ওপি আর হচ্ছে ও এস কিন্তু সেম, ওপিও হচ্ছে 17 হবে আর ও এসও 17 হবে, যেহেতু উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ। তো এখন যদি ওপি আর যে ত্রিভুজ আছে এই ত্রিভুজ থেকে আমাদেরকে যেহেতু ওপি আর হচ্ছে পি আর দেওয়া আছে, এখান থেকে আমরা ওয়ারটা বের করতে পারবো, ঠিক আছে। আমরা এখন পুরা ওয়ারটা বের করার পর পুরা ওএস থেকে ওয়ারটার মান যদি বাদ দেই তাহলে কিন্তু আমরা হচ্ছে আর এস এর মান পেয়ে যাব। তো দেখেন আমরা এখানে ওয়ারের মানটা বের করতেছি, তাহলে ওয়ার স্কোয়ার সমান কী হবে, এই যে ওপি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস অপর যে বাহু আছে সেটা আমাদের বিয়োগ করতে হবে পি আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে ওপির মান হচ্ছে 17 তার উপর স্কোয়ার, পি আর এর মান হচ্ছে 15 তার উপর স্কোয়ার, 17 উপর স্কোয়ার করলে হয় 289 আর 15 উপর স্কোয়ার করলে হয় 225, এখান থেকে বিয়োগ করলে হয় হচ্ছে 64। তাহলে ও আর স্কোয়ার সমান আমরা পাইলাম হচ্ছে 64। তো আমরা আর স্কোয়ারটা ওই পাশে যা রুট হবে, রুট করলে আমরা পাবো হচ্ছে ওয়ার সমান হচ্ছে 8। তাহলে ওয়ার সমান আমরা কত পাইলাম, 8 পাইলাম। তাহলে ওএসটা হচ্ছে আসলে মোটে কত, দেখেন ওপি আর ওএস যেহেতু সমান, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আর এস, এই যে আর এসটা আসলে কত হবে, 17 থেকে আমরা ওয়ার যেটা পাইলাম 8 সেটা যদি বাদ দিই তাহলে আমরা পাই হচ্ছে 9, তার মানে আর এস এর দৈর্ঘ্য হবে 9 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে দেখেন 11 নম্বর যে প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, 2, 10, 1, 0, 7, 3, 4। তো এখানে আমাদের আরও একটা সংখ্যা আছে, তো এটা হচ্ছে 5, আমরা 5টা লিখতে ভুলে গেছি, ঠিক আছে। তো দেখেন এখানে আমাদের আরও একটা সংখ্যা ছিল 5টা আমরা লিখতে ভুলে গেছি, তোমরা অবশ্যই প্রশ্নটা দেখলে বুঝতে পারবা। তো এখানে বলছে 2, 10, 1, 0, 7, 3, 4, 5 সংখ্যাগুলোর মধ্যক কত, ঠিক আছে। তো আসলে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হয়, মধ্যক নির্ণয় করার সর্বপ্রথম শর্ত হচ্ছে উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হয়। আমরা উপাত্তগুলোকে দুইভাবে বিন্যস্ত করতে পারি, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে, মানের নিম্নক্রমে সাজিয়ে, তাই কিনা। তো আমরা এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে বিন্যস্ত করেছি, আগে নিয়েছি সবচাইতে ছোটো, তার চাইতে যেটা বড় সেটা নিয়েছি, তার চাইতে বড় যেটা সেটা নিয়েছি, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 7, 10, ঠিক আছে। আমরা বিন্যস্ত করলাম। তো বিন্যস্ত করার পর উপাত্তগুলোর যে মাঝামাঝি মান, সেই যদি উপাত্তের সংখ্যা জোর হয় তাহলে মাঝামাঝি মানদ্বয়ের গড়েই হবে মধ্যক। যেহেতু এখানে উপাত্তের সংখ্যা জোর সংখ্যা অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে মাঝামাঝি মান হচ্ছে কত, 3 আর 4 আছে। তো 3 আর 5 যোগ করে 2 দ্বারা ভাগ করব, 3 আর 4 7, ঠিক আছে। 3 আর 4 7, 7কে 2 দ্বারা ভাগ করলে 3.5, অর্থাৎ মধ্যক হবে 3.5। এরপরে দেখেন 12 নম্বর যে প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, লগ ভিত্তি হচ্ছে √5 আর এখানে হচ্ছে 125, এর মান কত। তো দেখেন লগ √5 আমরা লিখলাম, 125কে আমরা লিখতে পারি √5 তার উপরে 6, ঠিক আছে। অথবা 6কে আমরা যদি এখানে 3 × 2 লিখি, 3 × 2 যদি লিখি 6কে, তাহলে এখানে কি হবে, 2র ক্ষেত্রে স্কোয়ার রুট কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 3, অর্থাৎ 5-এর উপর কিউব থাকবে, আর 5-এর উপর কিউব মানে কিন্তু আসলে 125 হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা একটা এক্সট্রা রুট নিয়ে এখানে আমরা 6 লিখেছি, ঠিক আছে। তো এখন দেখেন 6কে আমরা সামনে লিখতে পারি, তাহলে এখানে লগ 5 আর এখানে হচ্ছে লগ √5, এখানে √5, তাহলে লগ √5 অর্থাৎ লগ এ, এটা আমরা একটা সূত্র জানি, লগ এ, এখানে এ, লগ এ হলে তার মান হচ্ছে 1 হয়, তাহলে লগ √5 এটার মান 1 হবে, তাহলে 6 × 1 ইকুয়াল হচ্ছে 6, ঠিক আছে। তার মানে এইটার মান হবে হচ্ছে 6। এরপরে 13 নম্বর যে প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন আমাদেরকে বলা আছে 3:8 সমানুপাত 7:32 হলে যে এটা হচ্ছে জেড অনুপাত 32 হলে জেটের মান কত। তো দেখেন আমরা জানি, আমরা এখানে যেটা দেওয়া ছিল সেটা এখানে লিখেছি, এই যে 3-এর সাথে 32 গুণন হবে, 8-এর সাথে জেড গুণ হবে, ঠিক আছে। তো 3-এর সাথে 32 গুণ করলে আসলে হয় 96, তাহলে এখন হচ্ছে 8-এর সাথেও জেড গুণ করি, আমাদের কত হতে হবে 96, তাহলে 8 গুণন জেড ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে 96, ঠিক আছে। এখন দেখেন আমরা যেহেতু 8-এর সাথে জেড গুণন আকারে আছে, এই পাশে এসে ভাগ হবে, 96কে 8 দ্বারা ভাগ করলে হচ্ছে 12, অর্থাৎ জেটের মান হচ্ছে 12। আচ্ছা, এরপরে আমরা যদি হচ্ছে 14 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে বলা আছে বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা কত টাকা হবে।
তাহলে বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকা 6 বছরের সরল মুনাফা কত হবে? দেখেন এখানে 9% কথাটার অর্থ আসলে কি বোঝাচ্ছে? 100 টাকায় 1 বছরে দেয় হচ্ছে 9 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে যদি 9 টাকা দেয়, তাহলে আমরা প্রথমত 5,000 টাকায় 1 বছরের মুনাফা বের করব। ঠিক আছে, 5,000 টাকায় 1 বছরের মুনাফা বের করব। তাহলে 5,000 টাকায় 1 বছরের মুনাফা বের করার পর 1 বছরের যে মুনাফা হবে 5,000 টাকার, তাকে আমরা 6 দ্বারা গুণ করলে 6 বছরের মুনাফা পেয়ে যাব। তাহলে দেখেন 100 টাকার 1 বছরের মুনাফা 9 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের 100 টাকায় যদি 9 টাকা হয়, 1 টাকায় কম হবে, এই কারণে 9কে 100 দ্বারা ভাগ, আর 5,000 টাকায় বেশি হবে, এই কারণে 5,000 দ্বারা গুণ। তাহলে 9 গুণন 5,000 ডিভাইডেড বাই 100, এখান থেকে পাই হচ্ছে 450 টাকা। তাহলে 1 বছরের মুনাফা হচ্ছে 450 টাকা, 6 বছরের মুনাফা কত হবে? 450কে 6 দ্বারা গুণ করলে আমরা পাই হচ্ছে 2700 টাকা। ঠিক আছে, এরপরে 15 নম্বর যে প্রশ্নটা একটু যদি লক্ষ্য করি, দেখেন এখানে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 9x এর সমাধান সেট নিচের কোনটি? তো দেখেন এক্স স্কোয়ার ইকুয়াল 9x, 9xকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে, ডান পাশে 0 থাকে, দুটার থেকে যদি x কমন নেই তাহলে x মাইনাস 9। ঠিক আছে, এখন দেখেন x ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়াল 0, তার মানে x ইকুয়াল 0 হবে, x মাইনাস 9 ইকুয়ালও 0 হবে। তাহলে এখান থেকে দেখেন x এর মানে একটা 0 পাইলাম, আর 9কে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস হবে, অর্থাৎ x ইকুয়াল 9। তাহলে একটা হলো 0 আর একটা হলো 9, 0,9। ঠিক আছে, এরপরে দেখেন 16 নম্বর যে প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে এখানে আমাদেরকে একটা ত্রিভুজ দেওয়া আছে। ঠিক আছে, এখন বলা আছে উপরের চিত্রে কোন PRS এর মান কত? এই যে PRS যে কোণটা আছে এই কোণটার মান কত? তো দেখেন এখানে আমাদের P যে কোণটা আছে এই ত্রিভুজের, এটার মান দেওয়া আছে 40 ডিগ্রি। এখন এখানে আবার হচ্ছে PQ আর PR যে বাহুদ্বয়, এই বাহুদ্বয় হচ্ছে পরস্পর সমান। ঠিক আছে, PQ আর PR বাহুদ্বয় হচ্ছে পরস্পর সমান। তাহলে আমরা জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয়ও কী হবে? পরস্পর সমান হবে। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয়ও পরস্পর সমান হবে। তাহলে এখন দেখেন এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা কোণ, যেহেতু এই দুইটা কোণ পরস্পর সমান হবে, তাহলে আমরা দেখেন এখান থেকে আমরা আগে প্রথমত কিউ অথবা আর যে কোনো একটা কোণের মান বের করে নেব। তাহলে দেখেন আমরা কি লিখতে পারি? যেহেতু কোণ কিউ ইকুয়াল কোণ আর, কেন কোণ কিউ ইকুয়াল কোণ আর হলো? ওই যে বাহুদ্বয় পরস্পর সমান হওয়ার কারণে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, সেটা হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এই যে পি কোণ, ঠিক আছে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। তাহলে এই যে পি কোণ প্লাস কিউ কোণ প্লাস এই আর কোণের পরিবর্তে আমরা আবার কিউ কোণ লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই কোণটাকে আমরা কিউ কোণ বলতে পারি, যেহেতু এই দুইটা কোণ পরস্পর সমান। তাহলে পি কোণ আর কিউ কোণ প্লাস কিউ কোণ, তাহলে 2 কিউ কোণ, এই দুইটা কোণকে যোগ করলে হবে 2 কিউ কোণ। তাহলে ডান পাশে হচ্ছে 180 ডিগ্রি। এই যে পি কোণ যেটা আছে এটা যদি আমরা আবার ডান পাশে নিয়ে যাই, তাহলে এটার মান হচ্ছে 40 ডিগ্রি, পাশে প্লাস, ডান পাশে হয়ে যাবে -40। 180 থেকে 40 বাদ দিলে 140। ঠিক আছে, তাহলে 2 কিউ কোণ অর্থাৎ সমান আমরা পাইলাম হচ্ছে 140। তাহলে শুধু কিউ কোণ সমান কত হবে? কিউ কোণের সাথে যেহেতু 2 গুণন আকার আছে, এই পাশে ভাগ হবে, 140কে 2 দ্বারা ভাগ করলে হয় 77, অর্থাৎ কিউ কোণের মান আমরা পাইলাম হচ্ছে 77 ডিগ্রি। তো এখন দেখেন আমরা হচ্ছে এই যে কিউ কোণের মান পাইলাম কত? 77 ডিগ্রি, তার মানে আর কোণের মানও হবে 77 ডিগ্রি। ঠিক আছে, এখন এখানে আমাদেরকে বলা হচ্ছে কোন PRS, এই যে PRS যে কোণটা, এটার মান বের করতে বলতেছি। তো দেখেন আমরা জানি যে ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এই যে এখানে কিউআর যে বাহুটা, এই বাহুটাকে আর এস পর্যন্ত বর্ধিত করা হয়েছে, ফলে এখানে PRS একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এই বহিস্থ কোণের মান হবে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এই বহিস্থ কোণের সাথে ত্রিভুজের যে কোণটা আছে এই কোণটা বাদে বাকি যে কোণদ্বয় আছে সেই কোণদ্বয়ের সমষ্টির সমান। ঠিক আছে, তাহলে আমরা কিউ কোণের মান পাইলাম 77, এই কোণের মান হচ্ছে 40। তাহলে 77 আর 40 যোগ করলে হবে আসলে এই যে PRS কোণের মানটা হয়ে যাবে। তাহলে PRS কোণের মান কত হবে? কোণ পি প্লাস কোণ কিউ, 40 আর 77 হচ্ছে 110 ডিগ্রি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন যদি আমরা 17 নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি একটু লক্ষ্য করি, দেখেন আমরা 17 নম্বর প্রশ্নটা এখানে বলা আছে 2x + 3y = 2 সমীকরণে 2x + 3y = 2 সমীকরণে x = -2 বসালে সমীকরণের প্রান্ত বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে? তাহলে দেখেন আমাদেরকে দেওয়া ছিল হচ্ছে 2x + 3y = 2, তো আমরা এখানে হচ্ছে x এর পরিবর্তে -2 বসাবো। তাহলে x এর জায়গায় যদি -2 বসাই, আর এখানে হচ্ছে 3y = 2, তাহলে প্লাসে মাইনাসে -2 × 4 -4, 3y = 2।
তাহলে 3y ইকুয়াল -4 ডান পাশের সাথে হবে প্লাস 2 আর 4 হচ্ছে 6, 6কে 3 সাথে y এর সাথে 3 গুণন আকার আছে, ডান পাশে সে ভাগ হবে, 6কে 3 দ্বারা ভাগ করলে 2, অর্থাৎ y এর মান হচ্ছে পাইলাম 2, x এর মান হচ্ছে এই যে -2, x এর মান -2 আর হচ্ছে y এর মান হচ্ছে 2, তার মানে -2, 2 এই বিন্দুটা আসলে কোন চতুর্ভাগে অবস্থিত আমাদেরকে সেটা দেখতে হবে। তো দেখেন x এর মান হচ্ছে -2, প্রথমটা হচ্ছে x এর মান, যেহেতু এখানে x এর মান দেওয়া আছে -2 আর y এর মান আমরা পাইলাম হচ্ছে 2। এখন দেখেন -2 বলতে আসলে কি বোঝাচ্ছে, আমরা যদি এই চতুর্ভুজটা এখানে আমরা দেখেন এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, অর্থাৎ এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো আসলে এই যে -2, 2 আসলে কোন চতুর্ভাগে অবস্থিত, -2 বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, ঠিক আছে। এই যে মূল বিন্দু হচ্ছে 0,0, মূল বিন্দুকে আমরা 0,0 চিন্তা করতে পারি। তাহলে এই মূল বিন্দু থেকে এটা হচ্ছে x অক্ষ, তাই না, অবশ্যই তোমরা এগুলো জানো, এটা হচ্ছে আমাদের x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। তাহলে -2, এখানে x এর মান দেখা যাচ্ছে হচ্ছে -2, যদি প্লাস হতো প্লাস মানগুলো হচ্ছে ডান পাশে থাকে, ঠিক আছে, এই মূল বিন্দু কোথায় থাকে, ডান পাশে থাকে, আর হচ্ছে মাইনাস মানগুলো হচ্ছে মূল বিন্দুর বাম পাশে থাকে। যেহেতু এখানে -2, তার মানে -2 হলে x এর মানটা হচ্ছে মাইনাস, সেক্ষেত্রে আমাদের থাকবে হচ্ছে এই যে এই দিকে, ঠিক আছে, বাম পাশে থাকবে, সেটা এখন উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে। এখন দেখতে হবে y এর মানটা আসলে কি, y এর মান হচ্ছে +2, আমরা জানি y এর প্লাস মান হচ্ছে উপরে আর মাইনাস মান হচ্ছে নিচের দিকে, তাহলে যেহেতু প্লাস মান তাহলে উপরের দিকে যাবে, তার মানে আমরা বলতে পারি এই যে দ্বিতীয় চতুর্ভাগে হবে হচ্ছে -2,2 এর মান, ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগে। আচ্ছা, এখন যদি আমরা 18 নম্বর যে প্রশ্নটা আছে এটা যদি একটু লক্ষ্য করি, ধারার একটা প্রশ্ন, দেখেন এখানে কি বলছে, 4 + a + b + 32 ধারাটির সাধারণ অনুপাত কত। তাহলে দেখেন এখানে প্রথম পদ হচ্ছে, প্রথম পদকে যেহেতু এখানে আমরা প্রথম পদকে a দ্বারা প্রকাশ করি, কিন্তু এখানে যেহেতু প্রশ্নের ভিতরে a b আছে, তার কারণে আমরা এটাকে x চিন্তা করতে পারি, প্রথম পদ x = 4, আর এখানে চতুর্থ পদ দেওয়া আছে হলো 32, ঠিক আছে। তাহলে আমরা প্রথম পদকে x দ্বারা প্রকাশ করলাম, যার মান 4, চতুর্থ পদ হচ্ছে 32। এখন আমরা হচ্ছে ধারাটির অনুপাত যেহেতু বের করতে হবে, আমরা একটা সূত্র জানি যে অর্থাৎ ar⁴n-1 হতো, এখানে x এর জায়গায় a হতো, আমরা সূত্র জানি যে ar⁴n-1, যেহেতু এখানে প্রথম পদকে x চিন্তা করেছি, তাহলে xr⁴n-1, n এর জায়গায় হচ্ছে আমরা 4 বসাবো, যেহেতু আমরা চতুর্থ পদ পর্যন্ত নিয়েছি। তাহলে এখানে দেখেন xr⁴ হবে ইকুয়াল হচ্ছে 32, যেহেতু আমরা চতুর্থ পদ এখানে নিয়েছি। এখন দেখেন x এর মান আমরা 4 বসাইলাম, এখানে আর লিখলাম, আর হচ্ছে 4 থেকে 1 বাদ দিলে 3, আর কিউবের সাথে তাহলে 4টা গুণনাকার আছে, ডান পাশে যা ভাগ হবে, 32কে 4 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 8, ঠিক আছে, 32কে 4 দ্বারা ভাগ করলে 8 পাইলাম, তাহলে আর কিউব সমান পাইলাম হচ্ছে 8, তাহলে 8কে আবার লেখা যায় হচ্ছে 2 কিউব, তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি কিউব বাদ দিই তাহলে r = 2, তাহলে আরটা আসলে কি, আর হচ্ছে সাধারণ অনুপাত, তাহলে সাধারণ অনুপাত হচ্ছে 2। এরপরে দেখেন 19 নম্বর যে প্রশ্নটা আছে, 5x + 3y = 4, 2x + 7y = 9 সমীকরণের জোটটি সামঞ্জস্য অসংখ্য সমাধান আছে নাকি পরস্পর অনির্ভরশীল। তো এখানে দেখেন আমরা হচ্ছে সমীকরণ দুইটা লিখেছি, 5x + 3y = 4 আর হচ্ছে 2x + 7y = 9। এখানে যদি আমরা x এর চলকগুলো দেখি, একটা হচ্ছে 5/2 আর একটা হচ্ছে 3/7। তো যেহেতু এখানে কোনো মিল নাই, তাহলে আমরা বলতে পারি হচ্ছে সমীকরণ দেওয়া হচ্ছে সামঞ্জস্য, অসংখ্য সমাধান থাকবে না, এখানে একটি মাত্র সমাধান থাকবে, আর পরস্পর হচ্ছে অনির্ভরশীল, তার মানে 1 আর 3 হবে রাইট অ্যান্সার। এরপরে আমরা যদি 20 নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে আমাদেরকে একটা চিত্র দেওয়া আছে, আমরা এখানে চিত্রটা লিখে রেখেছি, আমাদেরকে বলা আছে যে উপরের চিত্রে কোণ MAD এর মান কত, এই যে MAD এই কোণটার মান কত আমাদেরকে সেটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে যেহেতু এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তের ভিতরে AMCB একটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, তাই কিনা। তো এই চতুর্ভুজের আমরা দেখতে পারতেছি হচ্ছে এই যে বি কোণটা, এটা কিন্তু একটা সমকোণ চিহ্ন আমাদের প্রশ্নেই দেওয়া আছে, উদ্দীপকের প্রশ্নেই দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এক সমকোণ। তো এই কোণটা যদি এক সমকোণ হয়, তাহলে আমরা কি বলতে পারি, আমাদের হচ্ছে এই যে এম কোণটা সেটাও কি হবে, আসলে এক সমকোণেই হবে, ঠিক আছে।
অর্থাৎ বি কোণটা যেহেতু এক সমকোণ, তার কারণে আমরা কি বলতে পারি, এই যে এম যে কোণটা সেটা হচ্ছে এক সমকোণ আমরা বলতে পারি। কেননা আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 90-এর সাথে কত যোগ করলে 180 হবে, 90 যোগ করলে 180 হবে। তার মানে এম কোণটাও হচ্ছে কত ডিগ্রি, এম কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা এখানে সেই কথাটাই লিখেছি। এখন দেখেন এই যে কোণ এম এ ডি আর ডি কোণ, এই যে এম এ ডি আর হচ্ছে এই যে ডি কোণ, এম এ ডি আর হচ্ছে এই যে ডি কোণ, ঠিক আছে। তাহলে এই কোণটা আসলে কত ডিগ্রি হবে দেখেন, কোণ এম ইকুয়ালও তাহলে আমরা পাইলাম হচ্ছে 90 ডিগ্রি। এম কোণ বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে দেখেন, এখানে হচ্ছে সিডি হচ্ছে একটা রেখা, ঠিক আছে। এই সিডি রেখার উপরে এই যে এ এমটা, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হলো। এই যে কোণটা, এই কোণটাও কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে এই পাশের যে এম কোণটা সেটাও কিন্তু 90 ডিগ্রি হচ্ছে। কেননা আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সিডি যে রেখাটা, এই সিডি রেখার উপর এমটা হচ্ছে লম্বভাবে আছে। কেন লম্বভাবে আছে, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলে আমরা বলতে পারি এই যে এই পাশের যে কোণটা এটাও হবে কত ডিগ্রি, এটাও হবে 90 ডিগ্রি। তাহলে এম এ ডি হচ্ছে একটা কি ত্রিভুজ, এই ত্রিভুজের দেখেন এই কোণটা আর এই কোণটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 90, এটা হচ্ছে 90, তার মানে এই দুইটা মিলে কত হবে, 90 হবে। তাহলে এটা 30 দেওয়া আছে, তার মানে এটা কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে এখানেই তো বোঝা যাচ্ছে, তাই কিনা। তাহলে দেখেন এখান থেকে আমরা বলতে পারি এম এ ডি কোণের মান কত ডিগ্রি হবে, আসলে 60 ডিগ্রি হবে। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যে 21 নম্বর প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, 21 নম্বর প্রশ্ন দেখেন, tan x ইকুয়াল 5/2 হলে cos স্কোয়ার এক্স এর মান কত। tan x ইকুয়াল 5/2 হলে cos স্কোয়ার এক্স এর মান কত। তাহলে tan থিটা সমান আমরা আসলে কি জানি, অর্থাৎ tan সমান আমরা কি জানি, লম্ব ভাগ ভূমি। ঠিক আছে, tan সমান আমরা জানি হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে দেওয়া আছে 5/2, তাহলে 5 হবে লম্ব আর ভূমি হবে 2। তো এখান থেকে আমরা কিন্তু অতিভুজটা বের করতে পারি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান কি হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে। তাহলে লম্ব হচ্ছে 5, তার উপর স্কোয়ার, ভূমি হচ্ছে 2, তার উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার করলে 25, 2 এর উপর স্কোয়ার করলে 4, তাহলে 25 আর 4 হচ্ছে 29। তার মানে অতিভুজ সমান আমরা পাইলাম হচ্ছে √29। তো এখন আমরা হচ্ছে cos স্কোয়ার এক্স এর মান বের করব। তাহলে cos সমান আমরা কি জানি, ভূমি ভাগ অতিভুজ, যেহেতু স্কোয়ার আছে ভূমি ভাগ অতিভুজ দিয়ে তার উপর স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে ভূমি হচ্ছে 2, দেখেন এই যে ভূমি হচ্ছে 2 আর অতিভুজ হচ্ছে √29। এখন এই স্কোয়ারটা আমরা আবার দিয়ে দিলাম, এই স্কোয়ারটা, তাহলে 2 এর উপর 2 মানে 4, আর √29 উপর স্কোয়ার দিলে স্কোয়ার রুট কাটাকাটি গেলে 29, অর্থাৎ 4/29। তাহলে cos স্কোয়ার এক্স এর মান হবে 4/29। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে 22 নম্বর যে প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে বলা আছে যদি এম ইকুয়াল, আমাদেরকে একটা সেট দেওয়া আছে এ বি 1 2 এবং n ইকুয়াল 1,2 হয়, তবে n মাইনাস এম এর মান কত। তাহলে n মাইনাস এম, তাহলে n সেটের উপাদান হচ্ছে 1,2 আর মাইনাস চিহ্ন দিলাম, m সেটের উপাদান হচ্ছে a, b, 1,2। তাহলে এই যে বাদ চিহ্ন বা মাইনাস চিহ্ন অথবা সেটের অন্তর বলতে আসলে কি বোঝায়, প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিতে হবে। প্রথমটার থেকে দ্বিতীয়টার উপাদান বাদ দেওয়ার পর প্রথমটার ভিতরে যা থাকবে সেটাই হবে অ্যান্সার। তাহলে প্রথমটার ভিতরে আছে 1 2, দ্বিতীয়টার ভিতরেও আছে 1 2, আবার দ্বিতীয়টার ভিতরে এ বি আছে যা প্রথমটার ভিতরে নেই। অর্থাৎ আমাদের যদি এই যে দ্বিতীয় সেটটা যদি প্রথমে থাকতো আর প্রথম সেটটা যদি দ্বিতীয়তে থাকতো, সেক্ষেত্রে দুটার ভিতরে থেকে 1 2 1 2 বাদ দেওয়ার পর এটা যেহেতু প্রথমে থাকতো তখন এ বিটা আমরা অ্যান্সার লিখতে পারতাম। যেহেতু এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সেট হিসাবে দিয়েছে আর এটা প্রথম সেট হিসাবে দিয়েছে, তার কারণে আমাদের 1 2 প্রথম সেট থেকে 1 2 বাদ দেওয়ার পর প্রথম সেটে আর কোনো উপাদান থাকে না, তার কারণে হবে হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ n মাইনাস এম ইকুয়াল কি হবে, ফাঁকা সেট। এখন দেখেন 23 নম্বর যে প্রশ্নটা আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে বলা আছে যে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় কত। তাহলে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি দেখেন, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 11 13 17 19। যেহেতু 19 পর্যন্ত বলছে তাহলে 2 3 5 7 11 13 17 19 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এদের গড় বের করতে হবে। তাহলে এখানে আসলে মৌলিক সংখ্যা আমরা কয়টা পাইলাম, 2 থেকে 19 পর্যন্ত। তাহলে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পাইছি, তার মানে 8 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি উপরের সংখ্যাগুলো যোগ করি তাহলে হয় 77, নিচে হচ্ছে 8। আমরা এখানে বাংলা লিখেছিলাম, এটা ইংরেজিতে লিখেছি। তো দেখেন 77কে 8 দ্বারা ভাগ করলে হয় 9.625। তাহলে এখান থেকে আমরা পাই হচ্ছে, যেহেতু অ্যান্সারে দেওয়া আছে 9.63, তো আমরা এটা লিখতে পারি।
এরপরে হচ্ছে 24 নম্বর যে প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন এখানে বলা আছে নিচে চিত্রে বিডি এর দৈর্ঘ্য কত। দেখেন আমাদের ঢাকা বোর্ডে বেশ কিছু চিত্র দেওয়া আছে, ঠিক আছে। তো দেখেন এই চিত্রটা আমরা 24 নম্বরের চিত্রটা যদি লক্ষ্য করি, এখানে বলা আছে চিত্রে বিডি এর দৈর্ঘ্য কত। বিডি কোনটা? এই যে বিডি এইটা, ঠিক আছে। এখানে কিছু তথ্য দেওয়া আছে আমাদেরকে, যে এই যে সিএডি যে কোনটা, সিএডি এই কোনটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। এখানে আবার হচ্ছে এবিসি যে কোনটা, এটার মান দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি। আর বিসি যে বাহুটা, এটা দেওয়া আছে হচ্ছে 20, ঠিক আছে, 20 মিটার। তাহলে দেখেন আমরা হচ্ছে প্রথমত আমাদেরকে যেহেতু এই যে একটা কোণ দেওয়া আছে, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কেননা এখানে একটা সমকোণ চিহ্ন দেওয়া আছে ওই পাশে। তাহলে ওইটা যদি এক সমকোণ হয়, তার মানে আমরা বলতে পারি এটাও হচ্ছে এক সমকোণ, তাই কি না? তাহলে এই সমকোণী ত্রিভুজে আমরা হচ্ছে দেখতে পারতেছি এটা হচ্ছে একটা অতিভুজ, এ বিটা হচ্ছে অতিভুজ, কারণ সমকোণের বিপরীত বাহু হচ্ছে এ বি অতিভুজ। আর এখানে একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে সূক্ষ্মকোণকে চিন্তা করে আমরা হচ্ছে এখানে কি করব, নামকরণ করতে পারি। সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, অতিভুজ বাদে সূক্ষ্মকোণের সাথে যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি tan 60 ডিগ্রি লিখি, তাহলে tan থিটা সমান আমরা জানি হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল লম্ব ভাগ ভূমি হবে। এক্ষেত্রে আমরা হচ্ছে লম্বের মানটা বের করতে পারবো যেহেতু ভূমি দেওয়া আছে। তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, লম্ব হচ্ছে এসি, আর ভূমি হচ্ছে বিসি, বা বিসির মান হচ্ছে 20, ঠিক আছে। তো এখানে দেখেন এসি আর √3 নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর এসি গুণ করলে হবে এসি, আর √3 আর এই পাশের হচ্ছে হর 20 গুণ করলে হবে 20 √3। তাহলে মানে এসির মান পাইলাম হচ্ছে 20 √3। আবার এখন দেখেন আমরা এসির মান পেয়েছি, এখন আমরা আবার হচ্ছে এডির মান বের করব। তাহলে এসির মান পেয়ে গেলাম, আবার হচ্ছে সিএডি যে কোণ আছে সেটার মান আমাদেরকে এখানে দেওয়া আছে। আবারও যদি আমরা tan 60 ডিগ্রি অর্থাৎ tan থিটা চিন্তা করি, এটাকে সূক্ষ্মকোণ চিন্তা করি, এটাও যেহেতু একটু সমকোণী ত্রিভুজ, তাহলে এটার অতিভুজ হচ্ছে এডি। তো আমাদেরকে অতিভুজটা বের করতে হবে। তাহলে tan 60 ডিগ্রি সমান আমরা লিখতে পারি হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে এক্ষেত্রে লম্ব কোণটা হবে, লম্ব হবে সিডি, আর ভূমি কোণটা হবে, ভূমি হবে আসলে এই যে এসি, ঠিক আছে, ভূমি হবে এসি। তাহলে এসির মান আমরা কিছুক্ষণ আগেই বের করলাম, সেটা হচ্ছে 20 √3। তো আমরা এখানে 20 √3 বসাইতে পারি, ঠিক আছে। তাহলে √3 নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর সিডি গুণ করলে হবে সিডি। তাহলে √3 আর হচ্ছে 20 √3 আমরা গুণন আকারে লিখলাম। তাহলে √3 গুণ করলে হবে √3 স্কোয়ার, স্কোয়ার রুট কাটাকাটি গেলে 3 আর 20 গুণ করলে হবে 60। তাহলে সিডি সমান আমরা পাইলাম হচ্ছে 60। সিডি সমান আমরা কত পাইলাম? 60। তো আমাদের তো আসলে এই যে পুরা বিডির মানটা বের করতে হবে। এখানে বিসি দেওয়া আছে 20, আর সিডি পাইলাম আমরা হচ্ছে সিডি পাইলাম হচ্ছে কত, সিডি পাইলাম হচ্ছে 60। তাহলে সিডি পাইলাম 60 আর বিসি দেওয়া আছে 20, তাহলে 60 আর 20 যোগ করলে হবে 80, অর্থাৎ বিডি সমান হবে হচ্ছে 80, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের যে 25 নম্বর প্রশ্নটা আমরা যদি একটু সেটা লক্ষ্য করি, তাহলে এখানে দেওয়া আছে কোন পিকিউআর, ত্রিভুজ পিকিউআর, এখানটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন, ত্রিভুজ পিকিউআর আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রয়োজন। এখানে আমাদেরকে 4টা তথ্য দেওয়া আছে। তো এখানে ক নাম্বারে আমাদেরকে হচ্ছে 3টা কোণ দেওয়া আছে। তো আসলে শুধু কোণ দিয়ে আমরা কিন্তু ত্রিভুজ অঙ্কন করতে পারবো না, ত্রিভুজটা আসলে কত বড় হবে সেটা কিন্তু বলা সম্ভব নয় এই কোণ দ্বারা। তার মানে ক আর খ হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার হবে না। আর গ নাম্বারও অ্যান্সার হবে না। কেন হবে না? আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তো আমরা যদি 4 আর 7 যদি যোগ করি, 4 আর 7 কত হয়? 11। আর এখানে তৃতীয় বাহু দেওয়া আছে 11, তার মানে এই গ নং যে অপশনটা সেটা হবে না, ঘ নং অপশনটা হবে। দেখেন 6 আর 9 যদি আমরা যোগ করি, 9 6 15, যা তৃতীয় বাহু 12-এর চাইতে বড়, তার মানে অ্যান্সার হবে ঘ নাম্বার। সর্বশেষ আমাদের আর 5টি প্রশ্ন আছে, দেখেন আমাদেরকে বলা আছে যে রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা কয়টি? রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা হচ্ছে 2টি, অবশ্যই তোমরা এটা জানো। এরপর 27 নম্বর প্রশ্ন হচ্ছে একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে, ব্যাস 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত হবে? পরিসীমা বা পরিধি কিন্তু একই জিনিস, ঠিক আছে। আমরা পরিসীমা বা পরিধি সমান জানি হচ্ছে 2πr। তাহলে 2 গুণন পাই এর মান 3.1416, আর এখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু আমাদের ব্যাস দেওয়া আছে 12। তাহলে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ হবে, তাহলে অথবা ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, তাহলে আর হবে হচ্ছে 6, ঠিক আছে। তো আমরা যদি এগুলো গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে 37.6992। তো এখান থেকে আমাদের অপশন দেওয়া আছে 3.70, তার মানে আমাদের এটা হবে অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে আসন্ন মান নিলাম। এখন দেখেন 28 নম্বর যে প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি, 28 নম্বরে বলা আছে যে একটি দ্রব্য
20% ক্ষতিতে বিক্রয় করা হলে এর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কোনটি? ঠিক আছে, তো দেখেন একটা দ্রব্য কি করা হয়েছে, 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, এখানে কিন্তু সেই দ্রব্যটার ক্রয় মূল্য কত সেটা কিন্তু দেওয়া নেই। তার মানে আমরা ক্রয় মূল্যটা 100 চিন্তা করতে পারি। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, যেহেতু 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তার মানে বিক্রয় মূল্য কত হবে, 100 টাকা থেকে 20 টাকা বাদ দিলে 80 টাকা হবে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। যেহেতু আমাদেরকে বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত, এই কারণে ক্রয় মূল্য আগে লিখতে হবে, বিক্রয় মূল্য পরে লিখতে হবে। তাহলে অনুপাত, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য। তাহলে এদেরকে যদি 20 দ্বারা ভাগ করি, 100কে 20 দ্বারা ভাগ করলে 5, 80কে 20 দ্বারা ভাগ করলে 4। অ্যান্সারে দেওয়া আছে 5:4। তো এটাই হচ্ছে অ্যান্সার। সর্বশেষ 29 আর 30 নম্বর যে প্রশ্ন আছে আমরা একটু লক্ষ্য করি। আমাদেরকে 29 নম্বর প্রশ্ন দেওয়া আছে 0.69 পৌনপুণিক এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি? তো দেখেন 0.69 পৌনপুণিক, তো প্রথমত আমরা দশমিক এবং পৌনপুণিক বাদে পুরো সংখ্যাটা লিখবো। এরপরে দেখবো হচ্ছে পৌনপুণিক বাদে যে অংশটা আছে সেটা বিয়োগ করতে হবে। পৌনপুণিক বাদে এখানে শুধু 6 আছে, 6 বিয়োগ করে দেবো। আর নিচে হচ্ছে পৌনপুণিকের কারণে নিচে একটা 9, আর দশমিকের পরে একটা অনাবৃতের কারণে একটা 0। তাহলে 69 থেকে 6 বাদ দিলে 63, আর নিচে হচ্ছে 90। তো এই আমরা 9 দ্বারা যদি ভাগ করি তাহলে 7 নং 63, আর 9 10 90, তাহলে 7/10। তো এটা আমাদের অপশনে দেওয়া আছে, তার কারণে অ্যান্সার হবে এটা। আর সর্বশেষ 30 নম্বর প্রশ্ন হচ্ছে একটি বর্গের ঘূর্ণন প্রতিসাম্যর মাত্রা কত হবে? আমরা অবশ্যই জানি একটা বর্গের ঘূর্ণন প্রতিসাম্যর মাত্রা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তো আশা করি আমাদের আজকের যে প্রশ্নগুলো তোমাদের ঢাকা বোর্ডের আমরা ব্যাখ্যা সহ দিয়ে দিলাম। ইনশাল্লাহ তোমরা যদি তোমরা যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, তোমরা তোমাদের বোর্ডের প্রশ্নগুলো যদি ব্যাখ্যা সহ দেওয়া লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো। ইনশাল্লাহ আমরা ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।